এরকমই একটা পদ্ধতি আছে প্ল্যানচেট। হ্যাঁ। আজকে আমরা ওই বিষয়টা নিয়েও কথা বলবো এবং দর্শকরা এসছে সেই বিষয়টা নিয়েও জানতে, কারণ আমি থাম্বনেইলে ওরকমই কিছু রেখেছি। আচ্ছা। প্ল্যানচেট কি সত্যি হয়? দুর্ধর্ষভাবে প্ল্যানচেট হয়। যে কেউ পারবে করতে? হ্যাঁ। না আমি যদি আজ শিখতে চাই? বসো, এক্ষুনি বসো, পডকাস্ট অফ করে দিয়ে হ্যাঁ। বসো, কোনো ব্যাপার নেই। তুমি এই যে প্ল্যানচেট এখন নানান জায়গায় দেখি, নুন দিয়ে স্নান করো, অরা ক্লিনজিং হবে। একদম কমপ্লিটলি ঢপ নুন কি দিয়ে। বলছেন আপনি? 100% অন ক্যামেরা আমি তোমাকে বলছি। তুমি নুন দিয়ে 5 বার চান করে এসো তো, কি ক্লিনজিং করবে? তোমার স্কিন হয়তো পরিষ্কার হবে, তোমার মাথার চুল পরিষ্কার হবে। অরাকা কি আছে? অমাবস্যাতে বশীকরণ করতে হবে। কোথায় করতে হবে? তারাপীঠ মহাশ্মশানে করতে হবে। কেন? আমি তোমাকে কিছু কিছু জিনিস এনে দিচ্ছি, তুমি এখানে বসে বশীকরণ করো। আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। তার জন্য আমাকে অমাবস্যা লাগবে না। বেসিক্যালি অমাবস্যা হচ্ছে নেগেটিভ কাজ করার জিনিস। যেটা আমরা যখন কাজ করি, আমি ক্লায়েন্টকে সবসময় একটা কথাই বলি যে বশীকরণ করো বা তুমি অন্য যা খুশি করো না কেন, তুমি এটা ভাববে না যে কাজ করার পরেই 21 দিন পরেই বা 18 দিন পরেই বা 12 দিন পরেই যে তোমাকে কোলে নিয়ে নাচবে। এইটা কখনো হতে পারে না। অনেকেই বলে আমার সবকটা চক্র হেল। একদম ভুল কথা। সহস্রদল চক্র মানে ক্রাউন চক্র যদি তোমার অ্যাক্টিভ হয়ে যায় না, কৌশিক তুমি মরে যাবে অথবা পাগল হয়ে যাবে। আমার ঠাকুর ঘরে বসে প্ল্যানচেট করেছি এবং আমি আনসার পেয়েছি। আমি আমার ঠাকুর ঘরে বসে প্ল্যানচেট করেছি। পার্টি গুলো দীর্ঘদিন ধরে বাড়িতে চলছে, তার বন্ধুরা আসছে, ভীষণ ভালো বন্ধু। তারপরে তার সাথে কথা হচ্ছে, গল্প হচ্ছে, ডিনার হচ্ছে, তাদের বাড়িতেও এরা যাচ্ছে, ভালো একটা বন্ডিং ফ্যামিলির মধ্যে। এই করতে 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 কবে কখন এরা নিজেরাও জানে না যে ওই ভদ্রলোকের বন্ধুর সঙ্গে তার স্ত্রী জড়িয়ে। আমার বাড়িতে 18 ইঞ্চি কোষ্টি পাথরের আদ্যা মা আছে এবং আমি বিশ্বাস করি মা প্রত্যেকটা কথা শোনে এবং আমি বিশ্বাস করি আজ এখন এখানে বসে আমি তোমাকে যা বলছি মা শুনছে, দেখছে, ফিল করছে। এটা আমার অসম্ভব একটা বিশ্বাস। এবং আমার প্রত্যেকটা ক্লায়েন্টের, যখন যে ক্লায়েন্টের কাজ নিয়ে বসি, সবার আগে আমি আমার গুরু স্মরণ করি এবং তারপরে আমি মাকে বলি সম্পূর্ণ কাজের দায়িত্ব তোমার হাতে। নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকে আমাদের পডকাস্টটা হচ্ছে একটা মানে অভাবনীয়, এবং এই পডকাস্টে আপনারা জানতে পারবেন যে প্ল্যানচেট এত ইজিলি কিভাবে হয়। হ্যাঁ, তাই জন্যই ক্লিক করেছেন। এবং কে আছে আমাদের সাথে সেটাও জানেন, দেবযানী ম্যাম। দেবযানী ম্যাম আমাদেরকে এর সাথে সাথে নিউ ইয়র্কে থাকা একটা দম্পতির জীবন এবং তাদের যে সংসারটাকে বাঁচানো, যেটা পরিকল্পনা কিভাবে করলে সেই জিনিসটা ভালো হতে পারে, বা মেডিটেশন, আমাদের শরীরে যে এতগুলো চক্রাস আছে সেই চক্রাস থেকে বেরিয়ে আসা যে উজ্জ্বল জিনিসটা হচ্ছে অরা, বা আমাদের ভেতরে বলা হয় যে একটা শক্তি, যেটা দেখলে, বা নুন জলে চান করলাম, বা অন্য কোনো কি তেজপাতা জ্বালাচ্ছি, এই টাকা পয়সা রোজগার হবে, বা এত কিছু। মানে একটু কনফিউজ লাগছে আপনার আমার কথাগুলো শুনে, কিন্তু আপনাদের পডকাস্টটা যদি দেখেন তাহলে ভালোভাবে আপনারাও বুঝতে পারবেন। তাই জন্য পুরো শেষ পর্যন্ত দেখবেন। এবং দেবযানী ম্যাম যেভাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করে সেই নাম্বারটা আপনাদের সামনে ব্লিঙ্ক করছে, এবং আপনারা জানেন সারা বিশ্বের বাঙালির কাছে এই তথ্যটা দেওয়ার জন্য বা এই রকম তথ্য দেওয়ার জন্য আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, আসতে পারেন। সারা বিশ্বের বাঙালিরা জানবে। আর কোনো রকম স্পিরিচুয়াল হেল্প বা কোনো রকম প্রমোশনাল কাজের জন্য কন্ট্যাক্ট করতে পারেন, আর ডাইরেক্ট ম্যামের কাছে। কেমন আছেন ম্যাম? ভীষণ ভালো। অনেক দিন পর। সত্যি অনেক দিন পর। তুমি কেমন আছো বলো? এই চলছে ম্যাম। আর তোমার তো চলছে না, দৌড়চ্ছে। কিছুটা বলতে পারেন, কারণ এতটা মানুষরা মানে কি বলবো, আপনাদের ভালোবেসে আশীর্বাদে ফেলেছে। ভালোবেসে ফেলেছে, এবং জিনিসগুলো এখন অন্যরকম ভাবে মানুষ দেখতে চাইছে। একদম। নতুন সেটআপও হয়েছে, নতুন সেটআপে আপনার প্রথম ভিডিও। হ্যাঁ, এই নতুন সেটআপে আমার প্রথম ভিডিও। আপনার প্রথম ভিডিও। আপনার মা কেমন আছে? আমার মা ভীষণ ভালো আছে। ইনফ্যাক্ট এখন আমার মা সারাক্ষণই কৌশিকের বাড়িতে যাবি না, কৌশিকের বাড়িতে যাবি না। আচ্ছা কৌশিক তোকে ফোন করে, কৌশিককে তুই ফোন করিস না।
এই ব্যাপারগুলো চলে। মাকে আমি বুঝিয়ে উঠতে পারি না যে আমি যেদিন কৌশিকের বাড়িতে যাই সেদিন তুমি কিছু দেখতে পাবে না। মা আমি আশা আর মা টিভিটা খুলে বসে রয়েছে, এইবার হয়তো আমার মেয়েকে আমি দেখতে পাবো। হ্যাঁ, কিন্তু ওই বোঝানো যায় না কিছু। নিশ্চয়ই আপনি আমার ঠাকুমা বা আপনিও আমার মায়ের মতনই। নিশ্চয়ই। খুব তাড়াতাড়ি আসবে আপনার মেয়ের ভিডিও, এবং আশা করবো আপনি ওখানে কিছু না কিছু একটা লিখবেন, যে কোনো যা ইচ্ছা মনে হবে, ভালো খারাপ যেটা আপনার মনে হবে। তো ম্যাম, আমরা পডকাস্ট আজকে শুরু করি। একদম। আর কি শুনবো প্রথমে, যদি আপনি রাখেন? আজকে না মানে ইনফ্যাক্ট আমি কাজের প্রেশারে আসতে পারছিলাম না। তো প্রথমত আমি নিজে ভীষণ এক্সাইটেড, সেই এক্সাইটমেন্টটা আমি তোমার সাথে এবং দর্শকদের সাথে শেয়ার করতে চাই। নিশ্চয়ই। হ্যাঁ, মানে আমার জাস্ট গত মাসে ঘটা একটা মানে ঘটনা। একজন ভদ্রলোক, তিনি ইন্ডিয়ান, আমাদের কলকাতাতেই থাকেন, কিন্তু ওনার কাজের জন্য উনি এখন আছেন নিউ ইয়র্কে। হুম, তো ওখানেই ফ্যামিলি, ওয়াইফও আছে, ছোট ছেলে ক্লাস 6-4 পড়ে, এরকমই হবে। যাই হোক, তো এবার ভদ্রলোক আমাকে মাঝে মাঝেই ফোন করেছিল, আমি এখানে নাম বলতে পারবো না। তো ভদ্রলোক আমাকে মাঝে মাঝেই ফোন করে, কিন্তু সব ফোন আমি অ্যাটেন্ড করি না। তো এইবার আমি অনেক দিন পর আমি দেখছি এই নাম্বারে ফোনটা বেশ অনেক দিন ধরেই আসছে। আর জেনারেলি যেটা হয়, অ্যাব্রডের ফোনগুলো একটু রাত করে আসে। হ্যাঁ, তো আর আমার তো বেশিরভাগ ক্লায়েন্টই অ্যাব্রড ক্লায়েন্ট। তো তারা যখন ওরকম রাত্রিবেলা যখন ফোনটা আসে, তো আমি তখন মানে অদ্ভুত, মায়েরই হয়তো কোনো ব্যাপার স্যাপার হবে যে আমি তখন তারাপীঠে কোনো এক অমাবস্যাতে আমি মায়ের কাজ করছি ওখানে শ্মশানে। তো তখনই ভদ্রলোকের ফোনটা আসে, আমি কাজ করে জাস্ট উঠেছি, তো ভদ্রলোক ফোনটা করে বলে, দিদি আপনাকে, ওনার না মানে কথা বলাটা ফোনে, উনি যখন আমার সাথে ফোনে কথাটা মানে ফোনটা আমার পেলেন, আমি যখন হ্যালো বললাম, তখন উনি একটা বিশাল বড় নিঃশ্বাস ছাড়লেন, মানে আমি পেলাম ফোনটা, অ্যাটলিস্ট আমার ধরলো, এরকম একটা ব্যাপার। তো আমার সাথে কথা বলার পরে আমি যেটা বুঝলাম, উনি দীর্ঘদিন ধরে আমার সাথে চেষ্টা করছেন। তোমার এই পডকাস্টেই উনি আমাকে খুঁজে পেয়েছেন, এবং তারপরে উনি আমাকে মানে পুরো মানে কি বলবো, পোস্টমর্টম করেছে প্রত্যেকটা জায়গায়, যে আমি কিরকম কাজ করি, আমার কি রিভিউ আছে, গালিগালাজ আছে কিনা। হ্যাঁ, এগুলো থাকে তো, এগুলো থাকে। তো এই সবগুলো দেখে টেকে র্যাঙ্ক কি আছে আমার, 5 না 2, এরকম আর কি। তো উনি সবকিছু দেখে টেকে আমাকে বলছে, দিদি আপনার পায়ে পড়ি, আমাকে আপনি বাঁচান। তা আমি তখন ওনাকে বলি যে কি হয়েছে, কি আমাকে তো সেটা জানতে হবে, বাঁচান কেন। তখন বলছে যে, দিদি আমি 3বার সুইসাইড করতে গেছি, আর 3বারই আমি আমার সুইসাইড করার সময় আমার মা আর আমার ছেলেটার মুখটা আমার ভেসে উঠেছে, আমি পারিনি করতে। হ্যাঁ, তো আমরা না মানে আমি 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 প্রথমে যখনই কোনো ক্লায়েন্ট আমার কাছে আসে, আমি ফেস টু ফেস বসি তার সাথে আমার চেম্বারে, আমি তাকে প্রথমটা না কাউন্সিলিং করার চেষ্টা করি, যে তাবিজ কবজ পাথর এগুলো তো পরের গল্প, অনেক পরে, কিন্তু হতে পারে আমার কোনো কথায় সে মোটিভেটেড হয়ে, সে হয়তো তার চিন্তা ভাবনা থিঙ্কিং লেভেলটা হয়তো অন্য জায়গাতে গেলেও তো যেতে পারে। তো আমি তখন ওনাকে বললাম যে, আপনি আপনার মায়ের কথা ভেবেছেন, আপনার সন্তানের কথা ভেবেছেন, তাহলে ভাবলে আপনি এরকম, আর মরে গেলাম, সুইসাইড করলাম, মরে গেলাম, এটাতে প্রবলেম কিন্তু সলভ হবে না, আপনি সরে গেলেন, প্রবলেমটা থেকে যাবে। তাহলে আমাকে প্রবলেমটা সলভ করতে হবে, কি করে করব? তো প্রবলেমটা ছিল, ওনারই এক বন্ধু, আমাদের যেরকম হয় না যে আমার হাজবেন্ডের বন্ধুরা বাড়িতে আসছে, চা কফি খাচ্ছে, ডিনার করে যাচ্ছে, এরকম এই পার্টি টার্টিগুলো দীর্ঘদিন ধরে বাড়িতে চলছে, তার বন্ধুরা আসছে, ভীষণ ভালো বন্ধু। তারপরে
তার সাথে কথা হচ্ছে, গল্প হচ্ছে, ডিনার হচ্ছে, তাদের বাড়িতেও এরা যাচ্ছে, ভালো একটা বন্ডিং ফ্যামিলির মধ্যে। এই করতে 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 কবে কখন এরা নিজেরাও জানে না যে ওই ভদ্রলোকের বন্ধুর সঙ্গে তার স্ত্রী জড়িয়ে গেছে। এই জিনিসটা করতে করতে মানে তার স্ত্রী এতটাই তার বন্ধুর প্রতি তার অ্যাট্রাকশন হয়ে গেছে যে সে ওই মানে হাজবেন্ড যখন তার বাইরে যাচ্ছে ওই বন্ধু বাড়ি আসছে, বাচ্চাটা যখন স্কুলে যাচ্ছে ওই বন্ধু বাড়ি আসছে। তো এই জিনিসগুলো তো ইনডিসেন্ট। এবং ভদ্রলোকের কাছে এই ব্যাপারটা অনেক পরে ক্লিয়ার হয়েছে। ভদ্রলোক প্রথমটা ভাবতেই পারেনি যে তার বন্ধুর সাথে এরকম কোনো কিছু হতে পারে। তো যাই হোক, তারপরে যখন ভদ্রলোক ব্যাপারটা জানতে পারে তখন অলরেডি লেট। এবার তার বউ মেন্টালি প্রিপারেশন নিচ্ছে বাড়ি ছেড়ে চলে যাবে, মানে ওই ছেলেটির সাথে আলাদা জায়গায় সংসার বাঁধবে। এবার সেই ছেলেটির ওয়াইফ কিন্তু কিচ্ছু জানে না, সেও ইন্ডিয়ান, অত্যন্ত সহজ মানে সরল চারজনই একটি এখানে ইন্ডিয়ান? চারজনই ইন্ডিয়ান, একদম ইন্ডিয়ান। ইন্ডিয়ান মানে মানে আমার ক্লায়েন্টের টাইটেল হচ্ছে দাস, এর মানে বেশি কিছু বাঙালি? বলতে পারবো না। বাঙালি তারা? আর তারাও হচ্ছে বোধহয় মুখার্জি টুখার্জি এরকম কিছু একটা হবে, ব্রাহ্মণ। তো ভদ্রলোক আমাকে এই ব্যাপারটা বলে যে তার সাথে এরকম পরিবারের ব্যাপার, বলে ইভেন রান্না করে না, মানে 10 দিন ধরে ছেলেকে ম্যাগি খাইয়ে যাচ্ছে, ম্যাগি খাইয়ে যাচ্ছে। এবার ছেলেটা মানে বাচ্চা ছেলে, ওইটুকুনি ছেলে, সে ফেড আপ হয়ে গেছে। হ্যাঁ, গিয়ে তারপরে তার বাবার কাছে বলেছে। তো যাই হোক, ফ্যামিলিতে এরকম একটা প্রবলেম। এবার সেই ভদ্রলোক বলে, দিদি আমি কি করব, আমার কি করা উচিত, বেঁচে থাকা উচিত না মরে যাওয়া উচিত? আমি বললাম ঠিক আছে, আপনি আমাকে একটু সময় দিন আর দেখি কি করা যায়। তো আমি ওনার কিছু কাজ করেছিলাম, কিন্তু যেহেতু উনি নিউ ইয়র্কে থাকে, রেমেডিসগুলো আমার ওখানে পৌঁছানোটা অসম্ভব ছিল। মানে আমি কিছু মেটাল জিনিসের রেমেডিস দিই, বলবো না কি কি বৃত্তান্ত, কারণ ওই আবার কপি পেস্টের একটা গল্প তো থাকেই। তো তো যাই হোক, আমি যেটা দিয়ে মানে করেছিলাম সে মানে উনি ওখানে ওনার মতো, আমি এখানে কাজ করেছি। তো তারপরে বেশ কিছুদিন যাওয়ার পরে আমি ভদ্রলোককে বলি ডান, এবং কে কিভাবে কি করেছিল না করেছিল এগুলো আমি যেগুলো যেগুলো ভাইব্রেশন পেয়েছি বা আমি যে জিনিসগুলো বুঝতে পেরেছি, একটা হোমে বা একটা যজ্ঞে বসলে না অনেকখানি ভাইব্রেশন তুমি পাবে, গুড অর ব্যাড। হুম, হুম, ভাইব্রেশন গুডও হতে পারে, ভাইব্রেশন ব্যাডও হতে পারে। ঠিক। তো সেই ভাইব্রেশনটা যখন তুমি পাবে হাওয়ানে, সেই ভাইব্রেশনটা নেওয়ার মতো ক্ষমতাও কিন্তু তাকে তার মধ্যে থাকতে হবে, মানে আমার মধ্যে একটা এমন মানে সেই পোটেনশিয়ালটা থাকতে হবে যেটাতে আমি একটা হাওয়ান করতে বসে যার নাম গোত্র নিয়ে আমি বসছি সে ভালো আছে না খারাপ আছে, বা যদি খারাপ থাকে কি ধরনের খারাপ আছে, কিভাবে তাকে খারাপ করা হয়েছে, বা ভালো তার মধ্যে যেটা আছে, বা কোনো দুর্ঘটনা ঘটতে চলেছে কিনা, এরকম ইত্যাদি ইত্যাদি অনেক কিছু থাকে। তো আমি যখন ওনার কাজ করি, আমি যা যা ভাইব্রেশন পাই আমি ওনাকে বলে দিই যে এই সমস্যাগুলো আছে, তবে দেখুন এবার কি হয়। তুমি বিশ্বাস করবে না কৌশিক, আমি তারপরে আমি ওনাকে ভুলেই গেছি, কারণ যেহেতু আমার প্রচুর ক্লায়েন্ট, অ্যাব্রড ক্লায়েন্ট আমার প্রচুর, আমি ওনাকে সিরিয়াসলি মানে উনি যদি শোনেন হয়তো কষ্ট দুঃখ পাবেন, কিন্তু তারপরের কথাটা যখন আমি তোমাকে বলবো যে উনি আমি ওনাকে ভুলেই গেছি। তারপর বেশ মোটামুটি ধরে নাও 1 মাস, 1 মাস হয়তো পুরো হয়নি, ওই 29, 28, 29 এরকম দিন উনি আমাকে এরকমই একদিন রাত্রিবেলা ফোন করলেন। তো আমি ফোন করে, এবার ফোন করেছে যখন, আমি তখন ভাবছি কি জানি কি হলো, তখন ওই ফোন নাম্বারটা উঠে আসে, আর ওদের ফোন না সব ওই হোয়াটসঅ্যাপ কল আসে, হুম, হোয়াটসঅ্যাপে হুম, কল হুম, আসে। হুম। তো যখন ফোনটা আসে তখন আমি ভাবছি যে ভদ্রলোক ফোন করছে, কি হলো কি জানি। তো আমি ফোনটা ধরি, একটু ভয় ভয় ধরি। তো ধরার পর উনি না কথা বলতে পারছেন না আমার সাথে, কাঁদছে হাউ হাউ করে যে দিদি। আমি যে কি হয়েছে, আমি ভাবলাম বউ বোধহয় এবার চলেই গেছে। হ্যাঁ, তো তখন আমি বললাম কি হয়েছে দিদি, আপনি যে কাজটা করেছেন অসাধারণ কাজ হচ্ছে, আমার বউ, আমি বুঝতে পারছি না এটা আমার বউ কিনা। হ্যাঁ, আমি বললাম মানে
কি কি করছে সেটা বলুন। মানে ঠিক যে যে কাজগুলো করতো না সেই কাজগুলো করছে, এবং অসম্ভব কেয়ারি হয়ে গেছে হাজবেন্ডের প্রতি। এবং দুজনে দেখো একটা জিনিস, যেটা আমরা যখন কাজ করি, আমি ক্লায়েন্টকে সবসময় একটা কথাই বলি যে বশীকরণ করো বা তুমি অন্য যা খুশি করো না কেন, তুমি এটা ভাববে না যে কাজ করার পরেই 21 দিন পরেই বা 18 দিন পরেই বা 12 দিন পরেই যে তোমাকে কোলে নিয়ে নাচবে। এইটা কখনো হতে পারে না। অ্যাটলিস্ট তোমার মর্যাদাটা তুমি পাবে, তোমার কথাটা শুনবে, তোমার দুঃখটা বুঝবে, তুমি কোথাও ব্যথা পেলে ব্যথাটা তারও লাগবে। এই জিনিসটা আমি সব সময় আমার ক্লায়েন্টকে বলি যে বশীকরণ করো। জানো তো বশীকরণ মারাত্মক ভাবে হয়, মারাত্মক রকম ভাবে বশীকরণ হয়, কিন্তু বশীকরণটা করতে জানতে হবে। কে করছে তাকে সে করতে পারে কিনা এটা একটা মস্ত বড় প্রশ্ন। এবং এই বশীকরণটা করার অনেক রকম টাইমিং আছে। আমি অমাবস্যাতে এই যে মানে আমাদের এই তন্ত্র মতো না একটা মিথ আছে, এই অমাবস্যা আসছে অমাবস্যাতে বশীকরণ করতে হবে। কোথায় করতে হবে? তারাপীঠ মহাশ্মশানে করতে হবে। কেন? আমি তোমাকে কিছু কিছু জিনিস এনে দিচ্ছি, তুমি এখানে বসে বশীকরণ করো, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। তার জন্য আমাকে অমাবস্যা লাগবে না। বেসিক্যালি অমাবস্যা হচ্ছে নেগেটিভ কাজ করার জন্য। বেসিক্যালি এটা কেউ জানে না, জানলেও বলে না, হয়তো জানেই না। এখন তো সব ইউটিউবের তান্ত্রিক। হ্যাঁ, মানে তারা এই যে তন্ত্রবিদ্যাটা, এটা হচ্ছে গুরুমুখী বিদ্যা। গুরু আমার অপোজিটে বসবে আসনে, আমি গুরুর অপোজিটে আসনে বসবো, গুরু করবে, আমি বসে শিখবো। ওই খাতা পেন দিয়ে তন্ত্র শিখছি, তারপরে ক্লাস করছি, ওভাবে তন্ত্র শেখা যায় না। তন্ত্র ইজ এ কমপ্লিটলি ফিলিংস। আজকে যখন আমি তন্ত্রের কাজ করতে আজকে তুমি আমাকে এভাবে দেখছো তো, কিন্তু কোনোদিন যদি তুমি আমাকে যখন আমি হাভানে বসবো দেখো, তুমি জাস্ট চমকে যাবে যে একটা মেয়ে 6 ফুটের উপরে আগুন তুলছে কি করে। মানে দিস ইজ ট্রু। আমি যখন বসি তারাপীঠ মহাশ্মশানে বামদেবের, আমি নিজে বসি, আমার একটা নির্দিষ্ট জায়গা আছে। হ্যাঁ, জায়গাটা আজকে বলেই দিই। বামদেবের দেখবে সমাধি মন্দির আছে, আপনি এর আগে একটা পডকাস্টেও বলেছিলাম না? বামদেবের সমাধি মন্দির, এবং মা তারা প্রমাণ করেছিল যে সে আছে। বামদেবকে বামদেব বলেছিলেন যে শ্রী শ্রী বামা খাপা, উনি বলেছিলেন যে তুই যে এসছিস তার একটা প্রমাণ দিয়ে যা। তো ওখানে পায়ের ছাপ, তো ওখানে যারা ভক্তরা যায় তারা বেশ ওখানে আলতা সিঁদুর দিয়ে এ করে। ঠিক তার উল্টো দিকে একটা মন্দির আছে। সেই মন্দিরে গিয়ে শুধু বলবে যে একজন মহিলা, ওরা আমাকে মা বলে ডাকে সাধুরা, হ্যাঁ, যে আসেন যজ্ঞ করেন, ওখানে কিন্তু কোনো মহিলা যজ্ঞ করে না, একমাত্র আমি বসি ঠিক তার উল্টো দিকেই। মানে আমি মনে করি, এবং প্রত্যেকটা যজ্ঞে কৌশিক আমি ফিল পাই আমার গুরু এবং মা তারা এবং আদ্যাশক্তি মহামায়া, যার আরাধ্যা দেবী। মানে আদ্যাশক্তি মহামায়া হচ্ছে আমি ওনাকে মানি, পুজো করি। আমার বাড়িতে 18 ইঞ্চি কষ্টি পাথরের আদ্যা মা আছে, এবং আমি বিশ্বাস করি মা প্রত্যেকটা কথা শোনে, এবং আমি বিশ্বাস করি আজ এখন এখানে বসে আমি তোমাকে যা বলছি মা শুনছে, দেখছে, ফিল করছে। এটা আমার অসম্ভব একটা বিশ্বাস। এবং আমার প্রত্যেকটা ক্লায়েন্টের, যখন যে ক্লায়েন্টের কাজ নিয়ে বসি, সবার আগে আমি আমার গুরু স্মরণ করি, এবং তারপরে আমি মাকে বলি সম্পূর্ণ কাজের দায়িত্ব তোমার হাতে। সে যেন পুরোপুরি স্যাটিসফাইড হয়। এইবার সেই ছেলেটা না কাঁদছে কৌশিক, লিটারালি সে কাঁদছে, কেঁদে বলছে দিদি আমার তো কোনো ভাই বোন নেই, আমরা 3 ভাই। আপনাকে আমি দিদি বা বোন বানাতে পারি? মানে সে বলছে আমি আমার জীবনটা, সে কিন্তু নিউ ইয়র্কে খুব ভালো পোস্টে কাজ করে, নিউ ইয়র্ক মতো জায়গাতে সে বাড়ি করেছে, তার মানে তার সচ্ছলতা আছে, কিন্তু সংসারে শান্তি নেই। এত উনি বলছে আমার এত পয়সা, গাড়ি, এত কিছু, কি হবে দিদি এগুলো যদি আমার বাড়িতে স্ত্রী না থাকে? একদম সত্যি কথা। তারপরে সেই ভদ্রলোক আমাকে, আমি কারোর কোনো কাজ করে দেওয়া আমার পারিশ্রমিক ছাড়া আমি কিছু নিই না।
এই যে গিফট এটা ওটা সেটা আমি একদম একটা সাপোর্ট করি না। তো উনি আমাকে হাত জোড় করে প্রায় পায়ে পড়ে উনি আমাকে গিফট পাঠাচ্ছে, অ্যাপেলের যে ফোনটা লাস্ট যেটা বেরিয়েছে হুম সেই ফোনটা। আর আমি যেহেতু পারফিউম ভীষণ ভালোবাসি, বেশ কিছু পারফিউম বলছে দিদি আমি অনেক কিছু দিতে চাই আপনাকে, কিন্তু আমার হাত বাঁধা, কারণ দূরত্বটা এত বেশি ম্যাটার করছে। এখানে দেখো আমার ফোন, আমার কি ফোন নেই? ওই ফোনকে আমি কিনতে পারবো না? আমি এখন ক্যাশে কিনে নিতে পারবো, কিন্তু কি বলতো ওই ফোনটার মধ্যে, ওই পারফিউমটার মধ্যে না ওনার ভালোবাসাটা আছে, ওনার মানে ওনার আত্মার শান্তিটা, মানে উনি যে আমি ওনাদের দুজনকে যে মেলাতে পেরেছি, এইটাতে উনি যে খুশি হয়েছে, সেটাতে আমার গুরু আমাকে আশীর্বাদ করেছে, আমি বিশ্বাস করি। ম্যাম, একটা প্রশ্ন আপনার হুম মানে হুম করবো, যেটা হচ্ছে যে অনেকে বলে ঘড়ি, পারফিউম, হ্যাঙ্কারচিপ মানে হুম রুমাল হুম বা বাদ বাকি অনেক কিছু হুম কয়েকটা জিনিস আছে হুম যেগুলো উপহার হিসেবে দিতে নেই। হুম তা আপনি কি এটা বিশ্বাস করেন? না, সবটা না। পারফিউম আমরা দিতেই পারি, ঘড়ি দিতেই পারি। হ্যাঁ, এখন এক্ষেত্রে যেটা ওই যে বললাম অ্যাস্ট্রোলজি বলো তন্ত্র বলো, অনেক মিথ আমাদের মধ্যে না ছড়ে। আর সব থেকে মজার ব্যাপার, এখন ওই সোশ্যাল মিডিয়াতে এই সন্ধেবেলাতে তেজপাতাতে নাম লিখে পোড়ান, লবঙ্গ দিয়ে দিন 4টে, আপনার এই হবে ওই হবে, অমুক জায়গায় কর্পূর জ্বালান, কর্পূরের মধ্যে এই দিয়ে দিন। কৌশিক, এত সহজ টাকা রোজগার করা? আমার তো মনে হয় না। এক তেজপাতাতে নাম্বার লিখে যদি আমি পুরাতে শুরু করি, তাহলে আমিও তো আম্বানি হয়ে যাব। তাহলে তো আমাকেও আজকে এখানে এসে লোকজনকে কোনো কিছু দেখাবার দরকার নেই। আমিও ঘরে রোজ 4টে করে তেজপাতা, হ্যাঁ মাসে কিলো কিলো তেজপাতা লাগবে, ব্যাস, সিম্পল। অর্থ রোজগার করা যদি এত সহজ হতো, তাহলে মানুষ এত দৌড়ে বেড়াতো না। এটা হচ্ছে ব্যাপার, প্রথম ব্যাপার। হুম হ্যাঁ, তো তোমাকে যেটা হচ্ছে, আমাকে বারণ করছে কি না, ঘড়ি দেবে না, এ দেবে না, ও দেবে না, কারোর কাছে গিয়ে কিছু না নেওয়াই ভালো। এবার কেউ যদি কিছু গিফট গিফট দেয়, হিসেবে দিতেই সব পারে। জিনিসে যদি একটা মানে পার্থক্য মাঝখানে দেখিয়ে দেন, তাহলে কোনো জিনিসেরই ইয়ে নেই। সে যদি সেটাই। আপনাকে একটা ভালো হুম টফি পাঠাতো, হুম খুব দামি হুম হুম বেলজিয়াম চকলেট পাঠাতো, হুম তা আপনি কি গ্রহণ করতেন না? তো নিশ্চয়ই। সেটাও তো একটা ভালোবাসার জায়গা থেকে, একটা শ্রদ্ধার অবশ্যই জায়গা দিয়ে দেওয়া। অবশ্যই, সে আমার কাছ থেকে হুম কিছু পেয়েছে, ভালোবেসে সে দিতে আসছে, তাকে আমি কেন হার্ট করব? আর তার ভালোবাসার জিনিসকে আপনি ফেরত মানে সেটাই। ফেরত এনে হ্যাঁ, দিয়েছেন। রিটার্ন, এটা খুব অসভ্যতা, এটা ভীষণ অসভ্যতা। সেটা এইগুলো অনেক কিছু ভুলভাল আছে এরকম, কিন্তু মানে কি বলবো তোমাকে, আজকে আমি আমি সত্যি দেখো এতদিন ভিডিও করতে হুম, পারিনি, তোমার এখানে আমি আসতে পারিনি, লং গ্যাপ। অনেকটা হ্যাঁ, gap। অনেকটা। সেইটার কারণ কিন্তু একমাত্র আমার কর্ম, একমাত্র। আমি এত বিজি, আমি গেছি হয়তো 2টো কাজ নিয়ে তারাপীঠে। এরকম হয়েছে আমি তারাপীঠে যেতে যেতে হয়তো পোস্ট করেছি যে আমি অমুক দিন তারাপীঠ, আমি ওকে ওখানে ক্লায়েন্ট কৃষ্ণনগর থেকে চলে গেছে তারাপীঠে, ওখানে আমি ক্লায়েন্ট দেখেছি, তার কাজ করেছি, আমাকে হোটেলে এক্সটেন্ড করতে হলো যে আজকে আমি ফিডব্যাক করতে পারছি না, টিকিট ক্যান্সেল করে আবার টিকিট করতে হলো। হুম, এইরকম আমার সাথে হয়। তো আমি বিশ্বাস করি আমার সাথে মা আছেন, আমার সাথে গুরু আছেন, এবং আমার মায়ের আশীর্বাদ আছে, যে জ্যান্ত দেবী আমার কাছে। ম্যাম, এর একটা কিছু পডকাস্ট আগে এটা নিয়ে আমাদের 5 নম্বর পডকাস্ট হচ্ছে, আমার হুম, যতদূর ভুল না করি মনে অনুমান। হয়। 5 বা 4 হবে, যাই হুম হোক। হুম একটা পডকাস্টের শেষের দিকে এসে আপনি একটা রিচুয়ালস এর কথা বলেছিলেন, যেটা হুম হচ্ছে যে আহ, একটা ডক্টরের কথা বলেছিলেন যে হুম হুম নিজের হুম ভালোবাসাকে হুম হুম দেখতে চেয়েছিল ক্যালকাটা মেডিকেল কলেজ। হ্যাঁ, ক্যালকাটা হ্যাঁ মেডিকেল। আমি হ্যাঁ পুরোপুরি বলতে হ্যাঁ চাইছিলাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে এখন আপনার খুব ভালো রিলেশনে একজন ভীষণ আছে। ভালো রিলেশনে আছে। ম্যাম, এরকমই একটা পদ্ধতি আছে প্ল্যানচেট। হ্যাঁ। আজকে আমরা ওই বিষয়টা নিয়েও কথা বলবো, হুম, এবং দর্শকরা এসছে সেই বিষয়টা নিয়েও জানতে, কারণ আমি থাম্বনেইলে এরকমই কিছু রেখেছি। আচ্ছা। ম্যাম, প্ল্যানচেট কি সত্যি হয়? দুর্ধর্ষ ভাবে প্ল্যানচেট হয়। যে কেউ পারবে করতে? হ্যাঁ, না, আমি যদি আজ শিখতে চাই বসো, এক্ষুনি বসো, পডকাস্ট অফ করে দিয়ে হ্যাঁ বসো, কোনো ব্যাপার নেই। তুমি এই যে প্ল্যানচেট, প্ল্যানচেট নিয়েও না অনেক কিছু ভুলভাল,
এই মিডিয়াম হবে, মিডিয়ামে তার ভীষণ শরীর খারাপ হবে, এই হবে ওই হবে, অন্ধকার ঘরে বসতে হবে, এ করতে হবে। এটা একটা অ্যাটমসফিয়ার তুমি তৈরি করছো, সিম্পল। স্পিরিট আসছে তোমার ঘরে, আলো জ্বলছে কি আলো জ্বলছে না এটা ম্যাটার করছে না স্পিরিটের কাছে। হুম। প্ল্যানচেটটা করতে গেলে যেটা করতে হয়, একটা 3টে লেগালা একটা টেবিল লাগে। হ্যাঁ, সেই টেবিলের ছবিও যদি তুমি চাও আমি তোমাকে এক্ষুনি দিয়ে দিতে পারবো। এবং একটা পেপার থাকে আর একটা পেন্সিল থাকে। হুম। এবার আম, এরকম হয় মানে ধরো তুমি একজন সোলকে ডাকছো, হ্যাঁ, ঘরের দরজা বন্ধ, জানলা বন্ধ, ঘরে এরকম আলো জ্বলছে, কোনো অসুবিধা নেই। লোকে বলে অন্ধকার করে দিয়ে একটা মোমবাতি জ্বালতে হবে, এক গ্লাস জল রাখতে হবে। মানে একটা হ্যাঁ, অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে এইটা হবে। হচ্ছে তোমার নিজের একটা ভয় ভয়, এই ভূত আসছে ভূত আসছে, এইরকম একটা অ্যাটমসফিয়ার হুম, তৈরি হুম, করা। হুম, হুম। কিন্তু আমি আমার ঠাকুর ঘরে বসে প্ল্যানচেট করেছি এবং আমি আনসার পেয়েছি। আমি আমার ঠাকুর ঘরে বসে প্ল্যানচেট করেছি এবং আমি করতে যাওয়ার আগে আমার মেয়েকে বলেছিলাম। আমার মেয়ে বলল, আমার মেয়েও মাঝে মাঝে ওই ঘরে যায় পড়তে। হ্যাঁ, তো আমার মেয়ে বলল, মা তুমি প্লিজ এসব কিছু করো না, যাকে ডাকবে সে যদি ফেরত না যায় থেকে যায়, তাহলে আমি পড়তে গেলে সে তো আমাকে যদি অ্যাটাক করে। এই রকম মানে এই যে জায়গাটা, এই জায়গাটা কতখানি ভয়ঙ্কর বুঝতে পারছো যে ওর মাথাতে এরকম এসেছে। কিন্তু এতটা না। না, কিচ্ছু না। একটা খুব সুন্দর আমি তোমাকে বলি, একজনের কাজে আর কি, তার হচ্ছে তোমার আহ, তার মানে সেই বাড়ির অনেকগুলো বউ আছে। হুম। তার মধ্যে মেজো বা ছোট, সে এরকম মারা গেছিল, ক্যান্সারে ভুগে মারা গেছিল। তো মারা যখন উনি গেছিলেন তখন তো ওনার বয়স খুব একটা না, বিশাল একটা না, আমাদের থেকে ছোট। তো উনি এবার মানে যাদের বাড়িতে আর কি এই প্ল্যানচেটের কথা হয়েছে, তখন তারা বলেছে যে তাদের কিছু প্রশ্নের উত্তর দরকার ছিল। তো সেই প্রশ্নের উত্তরগুলো তো তারা বের করতে পারছিল না। তখন তারা ভাবলো যে যদি কাউকে দিয়ে প্ল্যানচেট করিয়ে এই আনসারগুলো পাওয়া যায়, একমাত্র ওই রকম ভাবে আনসারগুলো পাওয়া যায়। এবার হচ্ছে যে যখন তুমি বসছো, ওই টেবিলটা এরকম একটা ট্রায়াঙ্গেল টেবিল থাকবে এবং সেই টেবিলের পায়া থাকবে। টেবিলটা যে একটা বিশাল বড় টেবিল হবে নট নেসেসারি। ধরো তুমি কোথাও বসেছো, মাটিতে বসেছো, বা তুমি একটা বড় টেবিল ডাইনিং টেবিলে বসেছো, সেইখানে একটা ট্রায়াঙ্গেল টেবিল তুমি ওরকম 3টে লেগ আলা তুমি রাখলে, তার উপরে পেন আর পেপার রাখলে। 4টে পায়া হবে না। না না না, 4টে না, 3টে। 3টের ডেফিনেশনটা কি জানতে এইটা পারি? 3টে ডেফিনেশন, ওই আমাদের পঞ্চতত্ত্বর মধ্যে 3টে তত্ত্বই কাজ করে একটা সোলকে আনার জন্য। ওই মিডিয়ামের জন্য রাখা। হ্যাঁ, 3টে থাকবে। এবার তার উপরে পেন আর খাতা। পেন্সিল আর পেপার থাকবে। হুম। এইবার তুমি কনসেন্ট্রেট করলে, এটার সাথে না অনেকটা সায়েন্স কাজ করে, কিন্তু অনেকে বিশ্বাস করে না। তুমি যদি খুব ভালোভাবে চিন্তা করো, ধরো তোমাকে আমি আজকে বললাম যে তুমি ধরো সারাটা দিন তুমি আজকে চাইছো যে আমার গার্লফ্রেন্ড বা আমার বউ বা আমার বন্ধু বা আমার কেউ, হুম, সে আসুক, সে আসুক, সে আসুক, সে আসুক করে কন্টিনিউ তুমি ভাবছো তার কথা। সে আসতে বাধ্য, দেখবে রাত্রিবেলা সে চলে এসছে। যে টেলিপ্যাথি আমরা বলে থাকি। টেলিপ্যাথি, হ্যাঁ, আসলো। হুম। এইবার ধরো যখন আমরা প্ল্যানচেটে বসছি, তখন ফুললি কনসেন্ট্রেশন, ফুল তোমাকে কনসেন্ট্রেট করতে হবে যাকে তুমি ডাকছো তাকে ভেবে। এবার যারা ডাকছে তাদের মধ্যে দুজন অ্যাটলিস্ট নোন পার্সন হতে হবে, আর একজন আমি থাকলাম। এবার আমি তো তাকে চিনি না, বা সেই সোলও আমাকে চেনে না। এইবার কি হবে, সোলকে চেনার জন্য সোলের একটা ছবি আমাকে দিতে হবে, নাম দিতে হবে। হুম। এইবার তার ছবির দিকে তাকিয়ে আমরা কন্টিনিউয়াসলি তার কথা স্মরণ করতে করতে, যে আপনি যেখানেই আছেন প্লিজ আসুন, খুব দরকার, মানে অত্যন্ত নম্রভাবে, অত্যন্ত ভদ্রভাবে
তাকে ডাকতে হবে। এবার এখানেও একটা বিষয় আছে যে তাকে যে আমি ডাকছি, আমাকে এটা দেখতে হবে তার মৃত্যু কতদিন আগে হয়েছে। ধরে নিলাম তার মৃত্যু হয়েছে 10 বছর, 12 বছর, আসতে দেরি হবে কিন্তু, বা নাও আসতে পারে। ধরে নিলাম তার মৃত্যু হয়েছে 6 মাস বা 1 বছরও এখনো পুরোপুরি হয়নি, চট করে চলে আসবে। বুঝতে পারলে? এবার চলে আসবে, তুমি বলবে যে কি করে আসলোটা কি করে বুঝবো? সিনেমার মতো ট্যাংটা ট্যান করে দরজা খুলে গেল, এই সাদা কাপড় পরে ভূত ঢুকছে, একদম না। তুমি কিছু বুঝতেই পারবে না। তুমি বুঝতে পারবে কোথায়? ওই পেন্সিলটা অদ্ভুত ভাবে ওই কাগজের ওপর কৌশিক বাই 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 করে ঘুরবে। পেন্সিলটার মোশনটা তুমি আটকাতে পারবে না। আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। আমি এটা অস্বাভাবিক, কিন্তু এটা অস্বাভাবিক। যেখানে লজিক কাজ করে না সেখানে ম্যাজিক কাজ করে। দিস ইজ কল্ড তোমার মাইথোলজি, দিস ইজ কল্ড কি বলবো, অকাল্ট সায়েন্স। তুমি ভাবতে পারবে না পেন্সিলটা কিভাবে ঘুরছে, ফুল একদম মানে সে সাংঘাতিক রকম ভাবে করে। এটা আমার চোখে দেখা, চোখে দেখা। তুই চুপ থাকবে তখন, কিন্তু ভয় পেলে তখন চলবে না। ওই জন্য বলে প্ল্যানচেট এরকম লোক করবে যে সাহসী। তখন যদি তুমি উড়ি বাবারি মারে করে পালাও তাহলে মুশকিল আছে, মুশকিল আছে, তাহলে বিপদটা মুশকিল তোমার আছে। মাথার হ্যাঁ, মধ্যে। তাহলে মুশকিল আছে। এইবার হলো তুমি যে এসছে তাকে অত্যন্ত ভদ্রভাবে আপনি এসছেন, আমি খুব খুশি হয়েছি, বা ধরো তুমি তোমার অমুক কাকিমা, মাসি, পিসি বা কেউ নাম ধরে যে তুই এসছিস, আমি ভীষণ খুশি হয়েছি, এখন কেমন আছিস? উত্তর আসবে ভালো। কি করে বুঝবো? লেখা আসবে? লেখা আসবে, ভালো লেখা আসবে? লেখা আসে। হ্যাঁ, ইয়েস নোতে আসে, জেনারেলি ইয়েস নোতে আসে, এইরকম আসবে। তো এবার ধরো তুমি কোনো মার্ডার বা চুরির জানতে চাইছো, জেনারেলি এগুলোই হয় আর কি। ধরো অ্যাক্সিডেন্টাল ডেথ বা মার্ডার কেস, কে মার্ডার করলো তোকে, বা তোর মৃত্যুটা হলো কি করে, তখন বলে দেবে। হ্যাঁ, তখন তোমাকে বলতে হবে যে অস্বাভাবিক মৃত্যু, তোর মৃত্যু কি তোকে কেউ মেরেছে? ইয়েস। অথবা রেলে অ্যাক্সিডেন্ট যদি হয়, রেলে চাপা পড়েছিস? নো। কেউ মার্ডার করেছে? ইয়েস। হ্যাঁ বা নাতে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এইবার এইরকম ভাবে করতে 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 একবার দেখা গেল যে একটা বড মানে সোলকে আনা হয়েছে, সে সব প্রশ্নের উত্তর দিল, যা যা প্রশ্ন ছিল সব প্রশ্নের উত্তর দিল। তারপরে যখন দেখবে যে তুমি কোনো উত্তর পাচ্ছ না, তখন তুমি বুঝবে সে ইন্টারেস্ট আর নিচ্ছে না, যেতে চাইছে। এবার ধরো তুমি তাকে ছেড়ে দিলে যে আপনি এসছেন বা তুমি এসছো, আমি ভীষণ খুশি হয়েছি, এবার তুমি যেরকম ভাবে এসছো সেভাবেই তুমি চলে যাও, তুমি যেখানে আছো ভালো থেকো, আশীর্বাদ করো, আমরাও যেন ভালো থাকি। হয়ে গেল, মিটে গেল। দেখবে পেন্সিলটা বাই 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 করে ঘুরতে 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 আস্তে আস্তে ওটা না টক করে পড়ে যায় পেন্সিলটা কাগজের উপর। এগুলো আমার চোখে দেখা কৌশিক, অরিজিনাল। তুমি যদি প্ল্যানচেট নিয়ে বাইরের কোনো দেশের বই পড়ো বা কিভাবে তোমাকে করে, কিন্তু প্লিজ ইউটিউব ঘেটো না, তাহলে ওই টানটা টান মিউজিকই আসবে, এছাড়া আর কিছু আসবে না। কিন্তু জিনিসটা কিন্তু দারুণ এনজয়িং তুমি যখন বসবে। ঠিক এরকমই আমরা একটা প্ল্যানচেটে বসি, সেই কাকিমাকে আনা হয়। হ্যাঁ, এই তার হাজবেন্ড ছিল, আর আমি ছিলাম, আর তার ফ্যামিলির একজন ছিল, শ্বশুর জাতীয়, খুব শ্বশুর মতো। এবার যখন তাকে প্ল্যানচেট করে যার যা তার যা যা প্রশ্ন, সেই প্রশ্নগুলো করা হয়, প্রশ্নগুলোর উত্তর দেয়। তারপরে কি হয় যে আমরা জানি চলে গেছে, চলে গেছে, ঠিক আছে, এবার একটু রিল্যাক্স, জল টল খেয়ে নিই একটুখানি, নিয়ে আরেকবার বসা যাবে কি ম্যাম, জিজ্ঞেস করতে। হ্যাঁ, করা যেতেই পারে, আপনি কাকে চাইছেন? করা যেতেই পারে। ঠিক আছে, তাহলে আমার না এরকম এরকম। এইবার আমরা যখন নেক্সট প্ল্যানচেট শুরু করছি ওই একই টেবিলে বসে, কিন্তু পেন আর পেন্সিলটা বদলে ফেলতে হয়। যখন করা হচ্ছে তখন দেখা যাচ্ছে যে ঘুরছে না, পেন্সিলটা ঘুরছে না কিছুতেই। তারপরে যখন কেন ঘুরছে না, আবার ডাকো, আবার কিছুক্ষণ রেস্ট নিয়ে তাকে ডাকা হচ্ছে, দেখা হচ্ছে পেন্সিল ঘুরছে না। তারপরে কি হলো,
আমরা চুপচাপ বসে আছি, হঠাৎ মনে হলো ওই পেপারের মধ্যে থেকে পেন্সিলটা জাস্ট আবার মানে 360 ডিগ্রি ঘুরতে শুরু করলো। তখন ওই মানে এটা ফিল হয় যে যে এসছিল তাকে আমরা ফেরত পাঠাতে পারিনি, আমরা ফেলিওর হয়েছি, সে যায়নি। তখন তার হাত সেই সময় তখন আমাদের আমরা একটু হলেও ঘাবড়ে গেছিলাম, বলতে লজ্জা নেই। তখন আমি ওই ওনার হাজবেন্ডকে বলি যে আপনি রিকোয়েস্ট করুন, যে ভদ্রমহিলার নাম আমি বলবো না, উনি মারা গেছেন কিন্তু তবুও বলবো না, যে তুমি প্লিজ যাও, তুমি যেখান থেকে এসেছো সেখানে যাও, তুমি ভালো থাকো, আমরা এক্ষুনি আর তোমাকে দরকার নেই। ওই মায়াটা না, মানে যে জিজ্ঞেস করা হয়েছিল, মানে ভদ্রলোক জিজ্ঞেস করেছিল যে তুমি কি আমার কাছে আসতে চাও, মানে আমার কাছে থাকতে ভালো লাগে, তো উত্তর এসেছিল ইয়েস। মানে ওই যে বলে না, মায়া ত্যাগ করা বড় কঠিন, মায়া ত্যাগ করা বড় কঠিন, এইখানেই উত্তর পেয়ে গেছিলাম। সত্যি মায়া ত্যাগ করা বড় কঠিন। আদার্স যে সব প্ল্যানচেটের গল্প টল্প এইসবগুলো, এই তো তোমার কে রাহুল মারা গেল, সঙ্গে সঙ্গে তার পরের সপ্তাহেই নাকি রাহুলকে প্ল্যানচেট করে কে নিয়ে চলে এলো। ওই যে রাতের কহেলি বলে একটা চ্যানেল আছে, আচ্ছা, হবে ও হয়তো। তো অভয়াকে নিয়েও কত ভিডিও অভয়াকে বানিয়েছে। নিয়েও হয়েছিল। হ্যাঁ, তো এইগুলো ঠিক যে একেবারে যে অসুবিধা হয় তা না, তবে এই মানে যেগুলো মিস্টেরিয়াস, অভয়ার কেসটা যেমন মিস্টেরিয়াস, কিভাবে মরেছে, কে মেরেছে, কোথায় মরেছে, কিভাবে লাস্ট প্রাণটা গেল, কিভাবে অ্যাকচুয়ালি ওখানে যারা ছিল তারা ছাড়া কেউ বলতে পারবে না, আর অভয়া ছাড়া কেউ বলতে পারবে না। তো একটা জিনিস আমার মনে হয় ম্যাম, এই প্ল্যানচেটে নিজের ফ্যামিলির লোক না থাকলেও কিন্তু কাজটা করা অসম্ভব হয়ে যায়। ফ্যামিলির লোককে তো থাকতেই হবে, কারণ অ্যাটলিস্ট আপনি একজনকে থাকতেই হবে যে খুব ক্লোজ, ব্লাড রিলেশন রাখতেই হবে। একজন খুব ক্লোজ, অ্যাটলিস্ট একজন থাকতেই হবে। আর ম্যাম ধরুন আজকে এই পডকাস্টটা দেখে কেউ আপনার সাথে কন্ট্যাক্ট করলো এই বেসিসে যে আমার এরকম কেউ ছিল, কেউ এখন নেই, সে তাকে আমি, তার সাথে আমি কিছু প্রশ্ন উত্তর আছে, সেই কাজটা কি আপনি করেন? সত্যি কথা বলতে কৌশিক, কিছুটা তো হেলথের ওপরে থাকে। পুরোটা যতটা বলে লোকজন ভীষণ শরীর খারাপ হয়ে যায়, একদম উঠতে পারে না, এসে অতটা না। তবে কিছুটা কি হয়, আমার মধ্যেও কিছুটা ঘোর তখনও চলে, কিছুটা একটা মানে সেই লেজিনেস চলে, এই জিনিসগুলো চলে। আর যেহেতু আমি তন্ত্র করি, আমি আগুনের সামনে বসে গুরু মন্ত্র জপ করি, সেই জন্য আমি হয়তো পুরো এফেক্টটা পাই না, খেতে পারি না। হ্যাঁ, কারণ আমার অনেক কিছুর মধ্যেই আমি নিজের অরাটাকে, মানে আমি অন্য লোককে সুস্থ করার আগে আমাকে তো নিজেকে সুস্থ হতে হবে। আমার নিজের মধ্যে পজিটিভনেস না থাকলে আমি অন্যের মধ্যে কি করে ইনপুট করব? তো সেই কারণে আমাদের অনেক কিছু অরা ক্লিনজিং বলো, হ্যাঁ, দেখো আমি যেটা বিশ্বাস করি, অরাই যে এখন নানান জায়গায় দেখি নুন দিয়ে স্নান করে অরা ক্লিনজিং হবে, হুম, একদম কমপ্লিটলি ঢপ নুন কি দিয়ে, বলছেন আপনি? 100% অন ক্যামেরা আমি তোমাকে বলছি। তুমি নুন দিয়ে 5 বার চান করে এসো তো, কি ক্লিনজিং করবে? তোমার স্কিন হয় পরিষ্কার হবে, তোমার মাথার চুল পরিষ্কার হবে। অরাকা কি? অরা হচ্ছে তোমার ভেতরের প্রাণ বিন, এই যে এখানে হৃদয়ে যে এই যে আমাদের চাকরাগুলো, এই চাকরা ক্লিনজিং, তুমি 1000 বার চান করলেও তোমার চাকরা ক্লিনজিং হবে? হয়? ইম্পসিবল। তুমি ভাবে ভাবো, তুমি সাইন্টিফিক্যালি ভাবো না। আজকে অরা ক্লিনজিং আমি তোমাকে এখানে বসে বলছি আজকে ডেট দিয়ে, যে তুমি মানে জাস্ট এক্সপেরিমেন্ট হিসেবে তুমি কোনো ওপেন এয়ারে বসে, মাথার উপরে ছাদ, হ্যাঁ, এরকম জায়গায় বসে তুমি ভোরবেলা ব্রাহ্ম মুহূর্ত, অথবা এই যে শ্রী শ্রী বামাখ্যাপা 365 দিন 24 ঘন্টা শ্মশানে পড়ে থাকতেন উনি, আর মা মা করে জপতেন। মা তো ওনার কাছে দেখা দিয়েছে, এটা তো সবাই জানে, উনিও জানতেন, আমরাও জানি, তুমিও জানো, মায়ের দর্শন তো পেয়েছেন। তাহলে ওনার ওরা কতখানি স্ট্রং, তবেই গিয়ে উনি মায়ের দর্শন পেয়েছেন। আমি তুমি শ্মশানে গিয়ে মামা করলে পাবো মায়ের দেখা? পাবো না। তো ওই যে মানে চাকরা শুদ্ধি, সেইটা কি, এটা হচ্ছে ইনার ক্লিনজিং। তুমি চ্যান্ট করো ভোরবেলা ওপেন এয়ারে, বা রাত্রিবেলা তুমি ছাদে বসে
ওং চ্যান্ট করো। এই যে ওং আমরা যে জপ করি, এই জপটা হচ্ছে তুমি যদি ভোরবেলা মানে ব্রাহ্ম মুহূর্ত, এটা নাসা স্বীকার করেছে, ওই সময় সূর্যের থেকে একটা তরঙ্গ আমাদের মধ্যে কিন্তু কাজ করে আসে। তরঙ্গ ভাইব্রেশন এটা তো আছেই, সবাই জানে। এবার তুমি যখন ওং চ্যানটা করছো, তোমার নাভির থেকে আওয়াজটা বেরোচ্ছে, সেই নাভির থেকে যখন ওং বেরোচ্ছে তখন সেই ফ্রিকোয়েন্সিটা ম্যাচ করছে। তখন তুমি তুমি যদি 15 দিন এরকম করো না, তোমার স্কিন বদলে যাবে। তোমাকে কোনো অ্যান্টিঅক্সিডেন্ট কিছু খেতে হবে না, তোমাকে কোনো নাইট ক্রিম লাগাতে হবে না, তোমাকে কোনো সিরাম লাগাতে হবে না, তোমার অটোমেটিক্যালি তোমার স্কিন গ্লো করবে রীতিমতো। এটা প্রুফড আমার নিজের জীবনে। আমি ব্রাহ্ম মুহূর্ত আমি পারিনি, কিন্তু যতটা আর্লি আমি ছাদে বসে করতাম, মানে বিশ্বাস করতে পারবে না। তোমার সব থেকে বাবা, তুমি বয়স, তোমার শরীরের ওয়েট, এইটাকে পুরো একটা জায়গায় আটকে দিতে পারবে। তোমার ওজন বাড়বে না, দীর্ঘদিন ধরে তুমি এক ওজনে থাকবে, দীর্ঘদিন ধরে তোমার এক রকম স্ট্রাকচার থাকবে, তুমি মোটাও হবে না, তুমি রোগাও হবে না। এগুলো হয় কৌশিক, এগুলো হয়েছে। কিন্তু হ্যাঁ, তোমাকে যেটা করতে হবে, তোমার শিডিউলটা ওইরকম ভাবে তৈরি করতে হবে, ডিসিপ্লিনে থাকতে হবে। একদম ডিসিপ্লিনে থাকতে হবে। তোমাকে ইউনিভার্সের সাথে তোমাকে একরকম ভাবে কানেক্ট থাকতে হবে। সেই টাইমিংটা তোমাকে একদম এক টাইমিং থাকতে হবে। হ্যাঁ, তুমি রাত ভোরবেলা বসছো মানে ভোরবেলাতে প্রত্যেক দিন ভোরবেলা ওই সময়টাতেই তুমি বসবে। যেরকম সিম্পল একটা উদাহরণ দেখাচ্ছি, দেখবে টিভিতে এই যে আমাদের সিরিয়ালগুলো হয়, হ্যাঁ, যারা আমরা সিরিয়াল দেখি তারা দেখবে ঠিক 9টা বাজলো, এই তাড়াতাড়ি যে খাওয়া দাওয়া চা খাওয়া এই কাজ তাড়াতাড়ি সেরে নাও, 9টা বাজছে ওই সিরিয়ালটা শুরু হচ্ছে। ঠিক ওই সময় তুমি বসছো, তুমি টিভিটা অন করছো, ওরা কিন্তু 9টার আগেও শুরু হচ্ছে না বা 9টার পরেও হচ্ছে না। প্রত্যেক দিন ঠিক সেরকমই আমাদের মাতৃ আরাধনা যদি আমরা করি, তাহলে পার্টিকুলার এক টাইমে তোমাকে চ্যান্ট করা উচিত, এক টাইমে তুমি মাকে, মায়ের নাম করা উচিত, বা যেটাই করছো, কারণ সেও ওয়েট করছে ঠিক সেই সময় তুমি কখন তার নামটা নেবে। ম্যাম, আমি শুনেছি এই যে চক্রা শুদ্ধি বা চক্রাকে নিয়ে যখন আমরা মেডিটেশনের দ্বারা এটাকে ফিল করতে পারছি, মূলাধার থেকে শুরু করে কণ্ঠর একটা কি ভুলে যাচ্ছি, অনাহত চক্র, অনাহত চক্র, তারপর ক্রাউন চক্র, ক্রাউন চক্র, ইংলিশে বলা হয় সহস্রদল চক্র। হ্যাঁ, এই যে চক্রগুলো যখন আমি প্রতিদিন যদি আমি একটা এনহ্যান্স করি বা একটা যোগের মধ্যে থাকি, শরীরে নাকি ঠান্ডা গরম কিছু মানে অনুভূতি সত্যি না, একদম না। এই যে ধরো অনেক মুনি ঋষিরা, ধরো ওনাদের কথাই যদি বলি, ওই হিমালয়ের ওই ঠান্ডা বরফ খালি গায়ে বসে, মানে তার চিন্তা ভাবনা বলে তো কিছু নেই, তার একটাই চিন্তা মা, তার একটাই চিন্তা চিন্তা যে সে হরিকে ডাকছে বা সে মহাদেবকে ডাকছেন, হ্যাঁ, তার ভেতরে। সুতরাং আমার ঠান্ডা লাগছে, গরম লাগছে, সব ফিলিংস আর তার মধ্যে তখন সে থাকে না করতে করতে। বেশিরভাগ দেখা যায় গরম লাগে, গরম থাকে, হিট হয়। তোমার যদি প্রত্যেকটা চক্র, প্রথম কথা বলে রাখি, অনেকেই বলে আমার সব কটা চক্র হিল, একদম ভুল কথা। সহস্রদল চক্র মানে ক্রাউন চক্র যদি তোমার অ্যাক্টিভ হয়ে যায় না কৌশিক, তুমি মরে যাবে অথবা পাগল হয়ে যাবে। আমাদের এই জায়গাটা মোস্ট সেন্সিটিভ জায়গা, সুতরাং খুব যারা জানে তারা এই জায়গাটাকে, এইসব চক্র হচ্ছে তোমার যেমন শ্রী শ্রী বামাখ্যাপা, রাম ঠাকুর, আমাদের শ্রী শ্রী বিবেকানন্দ, এরা অবধি ঠিক আছে, আমরা অবধি ঠিক না। তুমি তোমার, আমরা যেরকম চাকরা হিলিংয়ে আমি অ্যাডভাইস করি, যেটা হচ্ছে মূলাধার চাকরা, মূল কি আধার, হ্যাঁ, যেটার শেপ হয় ট্রায়াঙ্গেল। কিভাবে করতে হয় এখন তো সব বলছে হ্যাঁ বসে পড়ো, আরে বসবো কোথায়, মাটিতে বসবো না কোথায় বসবো, কার ওপর বসবো, কিভাবে বসবো, কোন রঙের ওপর বসবো, এগুলো কিন্তু কেউ বলছে না। হ্যাঁ, তো আমাদের মূলাধার চক্রের শেপ হচ্ছে একটা ট্রায়াঙ্গেল। তুমি যে আসনটাতে বসে তুমি চ্যান্ট করবে সেই আসনটা হবে ট্রায়াঙ্গেল।
এবং সেই আসনের রংটা হবে কমলা। তার ওপর বসবে তুমি, এবং সেই আসনের শেপটা হবে এই এই ট্রায়াঙ্গেলের মুখটা নিচের দিকে হবে, তুমি বসবে। আর তোমার মূলাধার চাকরা আমাদের কোথায় থাকে এটাও জানতে হবে। আমাকে তো একজন বললো, কেন মূলাধার চক্র তো পেটে থাকে। একদমই না, না তো। মূলাধার চাকরা যে জায়গাটা থাকে সেই জায়গাটা নিয়েই আমি বসলাম। হুম। হুম, বসে এবং মূলাধার চাকরা যেটা, সেইটার একটা বীজ মন্ত্র আছে, হ্যাঁ, লং, ল অনুক্ষর, সেইটা তুমি জপ করো। কিভাবে করবে? ওই রকমই ধরো অরেঞ্জ কালারের কোনো ড্রেস পরতে হবে সবসময়, যখনই তুমি চ্যান্ডিং এ বসবে খুব চুল টুল বেঁধে একদম মানে ফ্রি হয়ে বসবে, যাতে কোনো কোনো কিছু তোমাকে বিরক্ত করতে না পারে। আর একটা জিনিস যেটা আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে বলি, সেটা হচ্ছে যে ভীষণ ভালো একটা জিনিস, খুব ভালো ফিল হয় কৌশিক, সেটা হচ্ছে তুমি জাস্ট ইমাজিন করো, আমি এখানে তোমাকে বলছি, আমার আর তোমার মধ্যে হোক, চোখ বন্ধ করো, চোখটা বন্ধ করে তুমি জাস্ট ফিল করো তুমি একটা পার্পেল কালারের পদ্ম, সেই পদ্মের ওপরে তুমি বসেছো, চারিদিকে ফাঁকা, একদম ফাঁকা, ঠান্ডা একটা হাওয়া, পূর্ণিমার রাত। এই পূর্ণিমার রাত, তোমার ঠিক মাথার ওপরে চাঁদ উঠেছে, চাঁদের সেই রেটা পুরো তোমার গায়ে, খুব ঠান্ডা একটা হাওয়া তোমার পাশ থেকে বয়ে যাচ্ছে। আর তোমার কপালের মধ্যে, যদি মহিলা হয়, একটা পার্পেল কালারের টিপ, তোমার বাঁ হাতে একটা পদ্ম, তোমার ডান হাতে একটা পদ্ম, তুমি চ্যান করছো, ঠান্ডা হাওয়া তোমার পাশ থেকে বয়ে যাচ্ছে। আস্তে 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 দেখবে তোমার সারাটা শরীর ঠান্ডা হয়ে গেল, কেউ নেই তোমার পাশে, তুমি চ্যান করছো, তোমার কোনো কষ্ট নেই, তোমার কোনো দুঃখ নেই, তোমার কিচ্ছু নেই, তুমি ভীষণ হ্যাপি, তুমি অনেক কিছু পেয়ে গেছো, তোমার কোনো কষ্ট নেই, কোনো আক্ষেপ নেই। অ্যাটমসফিয়ার তোমাকে এত সুন্দর করে দিয়েছে, তোমাকে ইউনিভার্স ঠান্ডা করে দিয়েছে, তোমার মধ্যে কোনো জ্বালা নেই, যন্ত্রণা নেই, তুমি কুল হয়ে গেছো। তারপর ধীরে 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 দুটো হাত নিয়ে ভালো করে রাব করবে, যাতে তোমার ঘর্ষণে হাতটা গরম হয়ে যায়। তারপর তুমি চোখের মধ্যে সেটা দেবে, আস্তে 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 তোমার বডিতে টাচ করবে, তুমি আস্তে আস্তে চোখ খুলবে। বলো কেমন ফিল করলে? খুব ঠান্ডা। মাঝখানে যারা ভিডিও দেখছিল, হুম। একটা না এরকম একটা না একটা তরঙ্গ, জার্কিং, ওটা ওটা কি ওটা? এটা মানে তুমি এটা না একটা এখানে, মানে কি হ্যাঁ, হলো, একটা কেউ খোঁচা মারলো বা একটা বিরক্ত মানে ধাক্কা মারলো যে এই এরকম ভাবে একটা, আর ফট এই করে না আমি এরকম কেঁপে উঠলাম মাঝখানে। আমার কি হলো ব্যাপারটা, এটা তো মানে হয় না, মানে এরকম তো এটা হওয়ার তো কথা হয় না, না। উচিত না। হ্যাঁ, তো এটা কি এই এটা? হলো হচ্ছে তোমার কনসিয়াস, সাবকনসিয়াস মাইন্ড দুটো ক্ল্যাশ করেছে। এই যে তুমি তো এরকম ভাবে করো না, না। তুমি এটা জানো না, এটার আরো লেন্দি হয়ে আছে, আরো ভালো আছে। এই যে জিনিসটা তুমি করলে, তুমি যদি এটা রোজ করো, দেখবে এই ধাক্কা বা ডিস্টারবেন্স, তুমি অনেক বেশি কনসেন্ট্রেট করতে পারছো। দুঃখটা তোমার কাছে দুঃখই লাগবে না, তুমি মনে করবে দূর, ওর তো আমি 2 মিনিটে সলভ করে দেবো। বুঝেছো? এই হচ্ছে ফিলিংস। এই যে সবাই বলে তন্ত্র করি তন্ত্র করি, এতই সোজা তন্ত্র। আমি একটা ছোট্ট ঝলক দেখালাম তোমাদের।
হয়তো সবাই বুঝতে পারবে, হয়তো কেউ পারবে না। কারোর হয়তো খুব ভালো লাগবে, কারোর হয়তো বলবে দূর কি ঢপ নাটক। দিচ্ছে বসে, নাটক করছে। দুজন মিলে স্ক্রিপ্ট পড়েছে, হ্যাঁ, স্ক্রিপ্ট পড়ে দুজন করছে। মিলে। কিন্তু কিন্তু এগুলো সত্যি আমাদের স্ক্রিপ্টেড কোনোদিন হয় না। না, আমি আমরা খালি তো জিজ্ঞেস করি কোনোদিনই স্ক্রিপ্ট যে করে কি বিষয়টা হতে পারে, হুম। তারপর কথোপকথন বাড়তে থাকে। সত্যি এটা মানে অন্যরকম লাগছে, মানে অন্যরকম। তুমি এটা যদি রোজ ছি। করতে পারো না কৌশিক, দেখবে তোমার ওয়েট বাড়বে না, তুমি অনেক বেশি সুন্দর হয়ে তো আকর্ষিত, চন্দ্রকে আকর্ষণ, মানে চন্দ্রের আলোয় তুমি নূরজাহাঁ একটা নাম। আমাদের একটা কমিউনিটি আছে যাদের মধ্যে মেয়েদের নাম হয় নূরজাহাঁ। নূরজাহাঁ নামের মানে জানো? না, নূর মানে হচ্ছে চাঁদ, জাহাঁ চাঁদের আলো, মানে এত সুন্দর সেই মেয়ে যার নাম নূরজাহাঁ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকের পডকাস্টটা অন্য রকমের হয়েছে এবং অন্য ধরনের হয়েছে, সব রকম মেলানো মেশানো। হ্যাঁ, আর থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আর নতুন সেট আপ তো বললেনই কেমন, একদম দারুণ। বিশাল আলো হয়ে গেছে, বলুন একটু। খুব ভালো, আলোই তো জগৎকে আলো করে দেয়। আমরাও আলো করছি, তুমিও আলো করছো। আমরা মাধ্যম ম্যাম, আপনারা উম, আসছেন, এতদিন পর দেখা হয়েছে। হ্যাঁ, আর আমি দর্শকদের বলবো নাম্বার আছে, আপনারা জানেন কিভাবে কন্ট্যাক্ট করতে হবে। আর বেশি দীর্ঘায়িত করবো না, আমি আপনাদের হোস্ট কৌশিক সেন। আজকে আমাদের সাথে আবার অনেক দিন পর দেবযানী ম্যাম, আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংশুক সেন। নমস্কার। নমস্কার।